নমস্কার। ইতিহাস বা সমাজবিজ্ঞান যখনই আমরা পড়ি একটা প্রশ্ন কিন্তু বারবার আমাদের মাথায় ঘোরে, কেন? মানে কোনো একটা ঘটনা ঠিক কেন ঘটল? এই কেন এর উত্তর খোঁজার যে রাস্তা, যে পদ্ধতি, তাকেই আমরা বলি কার্যকারণ তত্ত্ব বা কজেশন। আর পরীক্ষার প্রস্তুতির জন্য তো এই বিষয়টা বোঝা ভীষণ ভীষণ জরুরি। কারণ ভালো নম্বর পেতে হলে শুধু কি ঘটেছিল লিখলেই তো হবে না, কেন ঘটেছিল সেটাও যুক্তি দিয়ে গুছিয়ে বুঝিয়ে দিতে হবে। চলুন আজ এই পুরো বিষয়টাই একদম সহজ সরল ভাষায় বুঝে নেওয়া যাক। একবার ভাবুন তো, ইতিহাস মানে কি শুধুই কিছু সাল তারিখ মুখস্থ করা আর ঘটনার পর ঘটনা বলে যাওয়া? একদমই কিন্তু তা নয়। আসল মজাটা, আসল অনুসন্ধানটা তো শুরু হয় ওই কেন প্রশ্নটা দিয়ে। কেন রোমান সাম্রাজ্যের পতন হল? কিংবা কেন ব্রিটিশরা ঠিক ৪৭ সালেই ভারত ছেড়ে চলে গেল? এই যে কেনর খোঁজ, এটাই কিন্তু ইতিহাস আর বিজ্ঞানের মতো বিষয়ের একেবারে মূল ভিত্তি। ওকে, তাহলে চলুন এবার একটু গভীরে ঢোকা যাক। এই যে আমরা মুখে এতবার কারণ কারণ বলছি, এই কারণ জিনিসটা আসলে কি, আর সময়ের সাথে সাথে এই ধারণাটাই বা কিভাবে বদলে গেল, চলুন এখন সেটাই একটু দেখে নিই। একটা সময় ছিল যখন মনে করা হতো কোনো ঘটনার ঠিক আগে যা ঘটেছে সেটাই হলো তার কারণ। কিন্তু আধুনিক ধারণা, বিশেষ করে জন স্টিওয়ার্ট মিলের পর থেকে এই ভাবনাটা আমূল বদলে গেছে। এখন কারণকে আর শুধু একটা ঘটনা হিসেবে দেখা হয় না, বরং কারণ হলো এক বা একাধিক শর্তের একটা সেট বা সমষ্টি যা একটা নির্দিষ্ট ফলাফল তৈরি করে। এটাই কিন্তু মূল পার্থক্য, যেটা পরীক্ষার খাতায় লিখতেই হবে। এই স্লাইডটা খুব মন দিয়ে লক্ষ্য করুন। কারণের দুটো জরুরি শর্ত আছে। একটা হলো প্রয়োজনীয় বা নেসেসারি, আর অন্যটা হলো পর্যাপ্ত বা সাফিশিয়েন্ট। যেমন ধরুন, রাতকানা রোগ ঠেকাতে ভিটামিন এ প্রয়োজনীয়, মানে এটা না থাকলে রোগটা হবেই। অন্যদিকে কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া মৃত্যুর জন্য একটা পর্যাপ্ত শর্ত, মানে এটা ঘটলেই মৃত্যু নিশ্চিত। কিন্তু এটা কিন্তু মৃত্যুর জন্য প্রয়োজনীয় শর্ত নয়, কারণ অন্য কারণেও তো মৃত্যু হতে পারে, তাই না? যেমন লিভার ফেল করে। এই যে সূক্ষ্ম পার্থক্যটা, এটাই ভালো করে বুঝতে হবে। আরেকটা খুব সাধারণ ভুল আমরা প্রায়ই করে ফেলি। যখন দেখি দুটো ঘটনা পরপর ঘটছে, আমরা ধরেই নিই যে প্রথমটা দ্বিতীয়টার কারণ। যেমন আকাশে বিদ্যুৎ চমকানোর পরেই আমরা মেঘের ডাক শুনতে পাই। তার মানে কি বিদ্যুৎ চমকানোই মেঘ ডাকার কারণ? না, আসলে দুটোই ঘটছে অন্য একটা ভৌত কারণে। তাই শুধু পরপর ঘটলেই সেটা কার্যকারণ সম্পর্ক হয়ে যায় না। বিজ্ঞানের ক্ষেত্রে ব্যাপারটা বেশ সোজা। ল্যাবের ভেতরে একটা কন্ট্রোলড পরিবেশে পরীক্ষা নিরীক্ষা করে কারণ খুঁজে বের করা যায়। কিন্তু সমাজবিজ্ঞানের ক্ষেত্রে একটা দাঙ্গা বা একটা বিপ্লব তো আর ল্যাবে তৈরি করা যায় না। তাহলে সমাজবিজ্ঞানীরা কিভাবে কারণ খুঁজে বের করেন? চলুন দেখা যাক। এখানে জন স্টুয়ার্ট মিলের দুটো খুব বিখ্যাত পদ্ধতি কাজে লাগানো হয়। একটা হলো অন্বয়ী পদ্ধতি বা মেথড অফ এগ্রিমেন্ট। এখানে দেখা হয় যতবার ঘটনাটা ঘটেছে ততবার কোন সাধারণ শর্ত বা কমন ফ্যাক্টরটা উপস্থিত ছিল। আর দ্বিতীয়টা হল ব্যতিরেখী পদ্ধতি বা মেথড অফ ডিফারেন্স। এখানে দেখা হয় যখন ঘটনাটা ঘটেনি তখন কোন শর্তটা অনুপস্থিত ছিল। এই দুটো পদ্ধতির তুলনা করেই সমাজবিজ্ঞানীরা কারণ শনাক্ত করার চেষ্টা করেন। কিন্তু কাজটা মোটেও অতটা সহজ নয়, কারণ সমাজবিজ্ঞানে হাজার হাজার জিনিস একসাথে ঘটতে থাকে। তাই যখন দুটো পরিস্থিতির তুলনা করা হয়, তখন অন্য সব শর্তকে একই পর্যায়ে বা অ্যাটপার রাখা প্রায় অসম্ভব একটা ব্যাপার। তাছাড়া অনেক সময় একাধিক কারণ একসঙ্গে মিলেমিশে কাজ করে। আর কিছু কিছু দার্শনিক তো মনে করেন ইতিহাস বা সমাজবিজ্ঞানের কাজ শুধু একটা দুটো কারণ খুঁজে বের করা নয়, বরং একটা নির্দিষ্ট সময়ের মানুষের সামগ্রিক ভাবনা চিন্তা, তাদের বিশ্বাস, তাদের পৃথিবীকে দেখার ভঙ্গি, অর্থাৎ তাদের ওয়েলটেনশাউং বা জীবন দর্শনকে বোঝা। সমাজবিজ্ঞানীদের থেকেও ঐতিহাসিকদের কাজটা আরও একটু অন্যরকম। তার কারণ হল, ইতিহাস মূলত সেই সব ঘটনা নিয়ে কাজ করে যা অনন্য বা ইউনিক, মানে যা ইতিহাসে মাত্র একবারই ঘটেছে। তাহলে সেই সব ঘটনার কারণ কিভাবে ব্যাখ্যা করা হবে? এখানেই ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন আর ভবিষ্যৎবাণী বা প্রেডিকশনের মধ্যে একটা বড় পার্থক্য চলে আসে। দার্শনিক অ্যারনসনের একটা দারুণ উদাহরণ আছে এটা বোঝানোর জন্য। ভাবুন, একটা বন্দুক থেকে গুলি ছোড়া হচ্ছে, কিন্তু গুলিটা একটা ফোর্স ফিল্ডের মধ্যে দিয়ে যাচ্ছে যা অনবরত বদলাচ্ছে। এই অবস্থায় গুলিটা ঠিক কোথায় গিয়ে লাগবে তা আগে থেকে প্রেডিক্ট করা বা ভবিষ্যৎবাণী করা অসম্ভব। কিন্তু গুলিটা দেয়ালে লাগার পর তার গতিপথটা বিশ্লেষণ করে আমরা কিন্তু নিখুঁতভাবে এক্সপ্লেন করতে পারব যে ওটা কেন ঠিক ওই জায়গাতেই লাগলো। ঐতিহাসিকরাও ঠিক এভাবেই কাজ করেন, তারা ঘটনার পরে তার ব্যাখ্যা দেন। বেশ, এবার আমরা একটা সবচেয়ে জটিল কিন্তু ভীষণ শক্তিশালী কনসেপ্টে আসছি। এর নাম হল আইনেস শর্ত।
নামটা শুনে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু বিষয়টা একবার বুঝে গেলে খুব সহজ। আইনেস কথাটার পুরো মানে হল ইনসাফিশিয়েন্ট বাট নেসেসারি পার্ট অফ অ্যান আননেসেসারি বাট সাফিশিয়েন্ট কন্ডিশন। চলুন একটা উদাহরণ দিয়ে এটা বুঝে নিই, তাহলেই জলবৎ তরলং হয়ে যাবে। 1947 সালের নৌ বিদ্রোহের কথা ভাবা যাক। ওই বিদ্রোহটা একা ব্রিটিশদের ভারত থেকে তাড়ানোর জন্য যথেষ্ট বা সাফিসিয়েন্ট ছিল না, তাই ওটা হলো ইনসাফিসিয়েন্ট। কিন্তু সেই সময় যে বিরাট গণ আন্দোলনের ঢেউ উঠেছিল, তার একটা অপরিহার্য বা নেসেসারি অংশ ছিল এই বিদ্রোহ। আবার সব গণ আন্দোলন মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা ব্রিটিশদের ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য করার জন্য যথেষ্ট বা সাফিসিয়েন্ট ছিল। কিন্তু এই গণ আন্দোলনের সমষ্টিটাই কি ক্ষমতা হস্তান্তরের একমধ্যে পথ ছিল? না, তাই এটা আননেসেসারি। কারণ হয়তো শুধু অর্থনৈতিক চাপ বা আন্তর্জাতিক পরিস্থিতির কারণেও ব্রিটিশরা ভারত ছাড়তে বাধ্য হতে পারত। এটাই হলো ইনাস শর্তের একটা দারুণ প্রয়োগ। অনেক সময় ইতিহাসে এমন পরিস্থিতিও আসে যেখানে একাধিক কারণ একসাথে উপস্থিত থাকে, আর তার যে কোনো একটাই ওই ঘটনাটা ঘটানোর জন্য যথেষ্ট ছিল। এই পরিস্থিতিকে বলা হয় ওভার ডিটারমিনেশন। যেমন ধরুন, একটা ঐতিহাসিক ভবন হয়তো দাঙ্গার আগুনেও পুড়তে পারত, আবার ঠিক সেই সময়ে বজ্রপাত হলেও পুড়তে পারত। ইতিহাসে এরকম একাধিক কারণ প্রায়ই একসাথে কাজ করে। আর একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আমাদের বুঝতে হবে, সেটা হলো উদ্দেশ্য বা রিজন আর ভৌত কারণ বা কজের মধ্যে। উদ্দেশ্য হল মানুষের ভেতরের ব্যাপার, যা তার বিশ্বাস বা লক্ষ্য থেকে আসে, যেমন গান্ধীজির অহিংসার আদর্শ। এটা ভবিষ্যৎমুখী। অন্যদিকে ভৌত কারণ হল বাইরের পরিস্থিতি, যা অতীতে ঘটে এবং ঘটনার উপর প্রভাব ফেলে। এই দুটোকে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। বেশ, আমরা অনেকগুলো জটিল বিষয় নিয়ে আলোচনা করলাম। এবার চলুন পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি পয়েন্টগুলো এক জায়গায় দেখে নেওয়া যাক, যাতে পুরো বিষয়টা সহজে মনে থাকে আর পরীক্ষার খাতায় সুন্দর করে গুছিয়ে লেখা যায়। এই স্লাইডটা হলো আপনাদের ফাইনাল চেকলিস্ট। মনে রাখতে হবে, ইতিহাস কিন্তু কোনো সাধারণ নিয়ম বা জেনারেল ল তৈরি করে না, বরং একটা নির্দিষ্ট ঘটনার, যেমন ফরাসি বিপ্লব কেন হয়েছিল, তার ব্যাখ্যা দেয়। এই ধরনের নির্দিষ্ট ঘটনার কারণ বিশ্লেষণকেই বলা হয় সিঙ্গুলার কজাল অ্যাসারশনস। আরও মনে রাখতে হবে যে কারণ হল প্রয়োজনীয় ও পর্যাপ্ত শর্তের একটা সমষ্টি, আর ব্যাখ্যা আর ভবিষ্যৎবাণী কিন্তু এক জিনিস নয়। আর উত্তরের মান যদি বাড়াতে চান, তাহলে INUS শর্ত, ওভার ডিটারমিনেশন আর উদ্দেশ্য ও কারণের পার্থক্যের মতো ধারণাগুলো অবশ্যই ব্যবহার করবেন। শেষ করার আগে এই কথাটা মনে রাখা খুব দরকার, ঐতিহাসিকের কাজ কিন্তু শুধু ঘটনার পর ঘটনা সাজিয়ে যাওয়া নয়। তার আসল কাজ হল সেই খেচ্চানকারী বা প্রয়োজনীয় মুহূর্তটা খুঁজে বের করা, যা ছাড়া হয়তো ঘটনার ফলাফলটা একদম অন্যরকম হতে পারত। আর এই মুহূর্তের অনুসন্ধানে ইতিহাসকে এত আকর্ষণীয় আর জীবন্ত করে তোলে।